শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প স্মৃতিটুকু থাক। তারপর দীর্ঘ ৩ মাস জমে মানুষে টানাটানির পর চোখ বুঝলেন ইন্দু দেবী। প্রায় ৭৫ বছর ব্যাপী দীর্ঘ এই সংসারটির আনাচে কানাচে যে তীব্র তীক্ষ্ণ নিরলস দৃষ্টিখানি তিনি এতদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে নিবদ্ধ রেখেছিলেন, আজ তার ছুটি ঘোষিত হলো। শেষের কটা দিন বার্ধক্যজনিত রোগে ভুগে শয্যাশায়ী হয়ে কাটালেন এই যা। অবশ্য সারা জীবনই নিজে জ্বলে সকলকে জ্বালিয়ে নিত্য দুবেলা কপাল ঠুকে ৫ ছেলে মেয়ে ছেলে বউদের দোষ ত্রুটি ধরে এবং সেসবের জন্য অবশেষে তার পোড়া কপালকেই দায়ী করে যে মৃত্যু তিনি এতদিন ধরে সোচ্চারে চেয়ে এসেছেন, এতদিনে এই ৮২ বছর বয়সে তা প্রাপ্ত হলো। তিনি চলে গেলেন এই সংসারে সকল জ্বালা জুড়িয়ে, রেখে গেলেন ৩ ছেলে ২ মেয়ে সহ ৩ বউ ২ জামাই এবং প্রায় খানাস্টেক নাতি নাতনি সহ সুবিশাল সংসার। তবে যতদিন এই ৩ ছেলের এক সংসার ছিল, ততদিন যে তিনি বরাবরই উচ্চাসনে বিরাজিতা ছিলেন তা তাঁর সকল জায়েরই ঈর্ষার কারণ ছিল। আর এই আসনটি যে তিনি সহজে অর্জন করেননি তা তিনি আর তার ঈশ্বরই জানেন। এ ব্যাপারে কি শুধুই স্বামীর পেনশনটুকুই কাজ দিয়েছিল? না না, সংসারের অন্তরালে যে সাংসারিক রাজনীতির হাওয়া প্রতিনিয়ত বয়ে যায়, তাকে নিরন্তর প্রবাহিত রেখে কখনো এই ছেলে তো কখনো ওই ছেলে, বৌমার ধামা ধরে মেয়েদের পক্ষপাতিত্ব করে যে তুষের আগুন ধিকি ধিকি এই সংসারে প্রতিনিয়ত জ্বলে, তার উপর স্বয়ং নিজে অধিষ্ঠান করেই এই আসনটি বজায় রেখেছিলেন। তবে হ্যাঁ, ছেলেরা মান্য করেছে, বউরা নতজানু থেকেছে বটে। তবে এসবের জন্য কি কোনো দাম দিতে হয়নি? হয়েছে বটে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, কখন যে বড় ছেলে ফ্ল্যাট বুক করেছে জানতে পর্যন্ত পারেননি। মাকে জানানো হয়নি। শুধুমাত্র যখন টাকার দরকার হলো, যখন বাড়ির ভাগের অংশটা বুঝে নেওয়ার সময় হলো, তখন ইন্দু দেবী জানতে পারলেন বড় বউ তার 2 ছেলের উপযুক্ত স্কুল বেলঘরিয়াতে খুঁজে পাওয়ায় ওখানেই অগত্যা ওদের ফ্ল্যাট কিনে উঠে যেতে হচ্ছে। সবই বুঝেছিলেন তখনই। ভাঙন ধরেছে ঘরে ও মনে, তবে ওপর পড়া হয়ে কিছু বলেননি। মনে মনে খয়েছেন। মেজ ছেলেও তাই। তবে বড়োর মতো অত রোজগেরে নয়, ব্যবসা আছে। আর বড় বউয়ের মতো মেজ বউ অতটা একচোখা ও কানা নয়। তবুও তো বড় দিদি নিজেরটা ঠিক সময় গুছিয়ে নিল, সে কেন নয়? আর ছোট ছেলে বউ, তারা তো দুজনেই রোজগেরে, স্কুল টিচার। সুজয় দীপা তারাও নিশ্চয়ই ঠিক ভবিষ্যতে নিজেদেরটা গুছিয়েই নেবে। তখন তাদের রোজগার কম, শেষে তারা কি করবে? আর মনের অগোচরে পাপ নেই। সব যারা যদি অন্যত্র চলে যায়, তবে কি এই দরজাল মুখোরা শাশুড়ির ভার কি তারই ঘাড়ে চাপবে? সেটারও তো সমাধান করতে হবে। এই 18 বছরেই তো হাড়মাস সব কালি করে দিয়েছে। আর তাছাড়া দীপা তো সকাল হলেই স্কুলে চলে যায়। সে সংসারে শাশুড়ির কতটাই বা করে? শাশুড়ির মেজাজের ঠেকনা তো তাকেই দিতে হয়। সেই সকালের মা আজ রান্না কি হবে থেকে দুপুরের ডালে কি মিষ্টিটা বেশি হয়েছে থেকে কাঁচা শাড়িটা কেন ভালো মার হয়নি, সব কৈফিয়ত তাকেই দিতে হয়। বর্দি সরে গিয়ে দায় এড়িয়েছে, গা বাঁচিয়েছে। এবার সেও যদি নিজে ছেলে মেয়ের ভবিষ্যতের দোহাই পেরে আখেরটা গোছায়, তো দোষ দেওয়া যায় না। সংসার অভিজ্ঞ ইন্দু দেবী সবই বুঝেছিলেন। তাই একদিন সময় থাকতেই 5 ছেলে মেয়েকে ডেকে এই সুবিশাল বাড়িটি সমান ভাগে ভাগ করেছিলেন। শুধু নিজে যে ঘরটিতে এতকাল ছিলেন সেটি নিজেরই রেখেছিলেন, আর ছেলেদের দায়িত্বে সব কিছুই ছেড়েছিলেন। ওপরটুকু নিজের মতো মেজ বউ গুছিয়ে নিল, নিচের দিকটা সুজয় আর দীপার ভাগে। কিন্তু ইন্দু দেবী না কারো উপরেই এই বয়সে ভরসা করতে পারেননি। এত বড় সংসারই গড়েছিলেন, কিন্তু তাতে নিশ্চিন্তের ঠাঁই কোথাও খুঁজে পাননি। আর পাবেনই বা কী করে? নিজে চারপাশে কেবলই বালির বাঁধ গড়তে গিয়ে কেবলই যে বিষবৃক্ষের বাগান গড়েছেন। ছেলেরা ওপরই মাকে ভয় ভক্তি করে, আসলে সব বউয়ের আঁচল ধরা। অবশ্য মাকে ছেলেরা শ্রদ্ধা করুক, সে কি তিনি চেয়েছিলেন? সবাই সমঝে চলুক তাকে, সেটুকুকেই পরম পাওয়া বলে জেনেছেন। ভাইয়ে ভাইয়ে সদ্ভাব নেই। মেয়েতেও মা কাকে কি বেশি বিয়েতে দিয়েছে, আজ এত বছর পরও সে নিয়ে চোরা মনান্তর আছে। কেউ কি মায়ের পাশে এসে বসে দুদণ্ড আরামের গল্প করেছে কোনো দিন? তবে এসব তার নিজেরই সৃষ্টি করা।
নিজের শাসনের আসনটি রক্ষা করার জন্যই যে তিনি ওই তুষের আগুনের উপর বসেছেন, নয়তো কবেই সব খড়কুটোর মতো ভেসে যেত, সে একমাত্র তিনিই জানেন। তাই আজও কি সব ভাগ করে ওদের দিয়ে দিলেন তা নয়, এখনও আছে গয়না, ব্যাংকের কিছু টাকাও আছে ওনার রেখে যাওয়া। মেজো আর ছোট মেয়ের অবস্থা ততটা ভালো নয়, ওদের হয়তো লাগতে পারে। ভাই যে ভাইয়ের পাশে দাঁড়াবে না সে তিনি জানেন, তাই সব দিক বিবেচনা করে ঘোষণা করলেন, আমার জন্য তোমাদের ভাবতে হবে না, রানী এতকাল আমার সব করে এসেছে, আর বৃদ্ধ বিধবার কতটুকুই বা লাগে, ও আমার জন্য দুবেলা ফুটিয়ে দেবেক্ষণ। কিন্তু এ কথায় সবাই শান্তির নিঃশ্বাস ফেলল। বোকার মতো যখন ছোট বউ দীপা বলে ওঠে, সে কি মা, আমরা একই বাড়িতে থাকবো আর আপনি আলাদা একা খাবেন? এ হতে পারে না, আপনি আমাদের সাথে থাকবেন, আমি যা যেভাবে পারবো আপনার করব। তখন সবাই বোকা, নাম কিনতে চায়, এসব বলে প্রসঙ্গান্তরে যায়। এমনকি মেয়েরাও মাকে চেনে, তারাও বুঝুক, বেশি ভালো হওয়ার নাম কিনতে যাওয়ার ফল ভোগ করুক বলে মুচকি হেসেছিল। কি জানি কেন এত অভিজ্ঞ সাংসারিক মনটি নিয়েও ইন্দু দেবীও এই মেয়েটিকে বোঝেন না। তাও প্রায় বছর 15 হলো দীপা এই বাড়িতে এসেছে। নিচু জাতের মেয়ে বলে তো সেদিন ঝাঁটা নিয়ে বরণ করতে গেছিলেন। প্রথম প্রথম রান্নাঘরে যাওয়ার অনুমতি ছিল না দীপার, এখনও লক্ষ্মীর আসনে হাত দেওয়ার অনুমতি নেই। তবে কি যেন তিনি লক্ষ্য করেছেন, এই সমস্ত বিষয়ে ও যেন খুব একটা নজর করে না। নিজের সংসার, বছর 11-র মেয়ে তিন্নি, তার পড়াশোনা, নিজের স্কুল, এইসব নিয়েই ও ভীষণ ব্যস্ত। সংসারের অযথা কোনো কিছুতে ওর মন বা সময় নেই। বুঝতে পারেন না আর সকলের মতো এই মেয়েটা ওনাকে কি সমঝে চলে কি না। তবে ভয় যে পায় না সে প্রথম দিকেই বুঝেছিলেন চাকরি ছাড়ার কথা বলতেই। না মা, চাকরি ছাড়তে পারবো না, ওটা আমি নিজের যোগ্যতাতে পেয়েছি। তবে কথা দিচ্ছি আপনার সংসারও কোনো অসুবিধা হবে না আমার চাকরি নিয়ে, সে কথাও ও রেখেছে। তিনি দেখেছেন ও ঠিক সব দিক সামলায়, এমনকি যেদিন থেকে শাশুড়ির দায়িত্ব নিয়েছে সময় মতো নিয়ম করে ওনার ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো সব সামলাচ্ছে। সুজয়ও যেন খুব নিশ্চিন্ত। সত্যি বলতে কি, এই যে ভেঙে চুরে ভাগাভাগি হয়ে জীবনের শেষ দিকে এসে এই যে নতুন একখানি সংসার উনি পেলেন, সত্যি একটা অন্যরকম গন্ধ মাখা আছে এখানে। কেন যেন এমনিতেই ওনার কোনো দাপট খাটে না, সব যেন টান টান পরিপাটি, নিয়ম মেনে সব সংসারের কাজ এমনিতেই হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস এই দীপার সংসারে আছে, যেটা ওনার সংসারে দুর্লভ ছিল, সেটা প্রতিটি সদস্যের মধ্যে একটা সুন্দর আত্মিক বন্ধন, একটা সম্মান আর শ্রদ্ধার বাতাবরণ এই ছোট্ট পরিবারে। যখন তিন্নি স্কুলে যায় রোজ ইন্দু দেবীকে প্রণাম করে যায়, রেজাল্ট এনে প্রথমেই ঠাম্মিকে দেখায়, যা কোনোদিনই বড় বা মেজর তরফের নাতি নাতনি থেকে পাননি। পড়ার ফাঁকে ফাঁকে ঠাম্মির সাথে বসে গল্প করে। একদিন জিজ্ঞেস করে জেনেছেন, মা বলেছে বাবা মা তো সারাদিন থাকে না, তোমার খালি খালি লাগে, তাই আমি যেন তোমার সাথে সময় কাটাই, তোমার কখন কি লাগবে তার যেন খেয়াল রাখি। সত্যি খুব ভালো লাগে এখন, ধীরে ধীরে যেন সেই দাপুটে মনটাও কেমন যেন বদলাচ্ছে। ওরাও সন্ধ্যায় বাড়ি ফিরে সবাই মিলে একসাথে গল্প করে, ভালো লাগে। তবুও কি স্বীকার করেন দীপার লক্ষ্মী পুজোয় ভোগ রাঁধতে অনুমতি হয়েছে না হয়নি? এখনও উনি আছেন, এখনও লক্ষ্মীর আসন একটাই, ওই বড় বৌমাই রাঁধেন, মেজ বউ জোগাড়ে, উনি বসে সব দিক পরিচালনা করেন। আর দীপা সারা বাড়ি আলপনা দিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশনের কাজ করে ভরিয়ে তোলে সব দিক। ছিলেন শেষ দিন পর্যন্ত ওই ডাঁটের উপরেই ছিলেন। আর জেদ, ডাক্তার সব দেখে যখন বললেন এবার তোমরা মাকে হসপিটালে দাও যদি কদিন, তখনও জ্ঞান ছিল আর ছিল দাপুটে মেজাজ। বলেন, আর কেন এই শরীরটাকে নাড়াচাড়া করা, জানি আর আমি বেশি দিন নেই, এই বাড়িতেই এই খাটেই শেষ পর্যন্ত থাকতে দে তোরা আমায়, আমি হসপিটালে যাব না, বরং তোরা ব্যাংক থেকে আমার গয়নাগুলো নিয়ে আসার ব্যবস্থা কর, কিছু এখনও বেঁচে আছে, বিলি ব্যবস্থা করতে হবে, সবটুকু কর্তব্য এখনই সারতে হবে। ছেলেরা অবাক,
বৌমাদের বুক ধুকপুক করছে, ওইগুলোর প্রতি মন তো সে কবে থেকেই পড়ে আছে। ননদদের বিয়েতে দেখেছে বুড়ির ধন নেহাত মন্দ নয়, আর মেয়েরা ভাবছে বউদের কি তবে মা বেশি দেবে আমাদের কম দিয়ে। তবু মুখে সবাই বলল, এখন এসবের কি দরকার। যদিও জোর বেশি ছিল না সে কথার, কারণ ততটুকু সময়ের মধ্যেই মোটামুটি বড় বউ তার আর তার ছেলের বউদের জন্য কোন গয়নাটা নেবে তা মোটামুটি ভেবেই ফেলেছে। আর মেজ বউ তার কম রোজগারের সাতকাহনের মেয়ের বিয়ের গল্প খসড়া তৈরি করছে মনে মনে। তবু সকলেই কিছু কিছু অনুরোধ উপরোধ করল বটে, কিন্তু সকলের অনুরোধেও টলল না ওনার হুকুম। ওই অবস্থাতে ইন্দু দেবী যথেষ্ট সজ্ঞানে মাপ বুঝে তার বুকের পাঁজরখানি যা কিনা মাঝে মাঝেই বলে থাকতেন, যে আমাকে দেখবে তাকেই সবটুকু উজাড় করে দেবেন বলে সব মেয়ে ও বৌমাদের মায়ার সাগরে নিমজ্জিত করতেন। সেখানে অকাতরে বিলিয়ে দিলেন। সত্যি, যা কিছু আঁকড়ে রাখা সারা জীবন ধরে তা বিলিয়ে দিয়ে যেন ভারমুক্ত হলেন। এবার টান টান করে শুলেন, পিঠের বোঝাখানা আর নেই। এইবার সবটা নামিয়েছেন। হালকা লাগছে আজ বড্ড। পরম নিশ্চিন্তে চোখ বুঝলেন, তবু শ্বাসটুকু এখনো পড়ছে। তখন সবাই দুবেলা আসছে যাচ্ছে, কিন্তু রাত জাগা নার্সিং করা সব ওই দীপা সুজয়, আর ওদের সাহায্যে বরাবরের কাজের মেয়ে রানী। একজন অ্যাটেন্ডেন্সও রাখা হয়েছে, দিন দুয়েক হলো। বিছানাতেই এখন সব কিছু। ওই শেষের 7 দিন শুধু দীপা আর দীপা, যাকে রান্নাঘরে ঢুকতে দেননি, হাতের ছোঁয়াও খেতেন না একদিনও। এমনকি আজও লক্ষ্মীর আসনে যার অধিকার নেই, আজ অচেতন অবস্থায় শুধু দীপা জল দাও বলে যাচ্ছেন। 2 মেয়েও এসেছে। যখনই ওরা জল দিতে যায় ঠোঁট চেপে বন্ধ, শুধু দীপা খাওয়ালেই যা খায়। সেদিন রাতে অ্যাটেন্ডেন্সের ডাকে উঠে আসে দীপা। এ কি, উনি ওঠার চেষ্টা করছেন কেন? মা, মা, আপনি উঠবেন না, আমি আসছি। উনি অনেকক্ষণ থেকেই হঠাৎ জ্ঞান ফিরতেই আপনাকে খুঁজছেন। ওই রাতে দীপা কাছে আসে মৃত্যু পথযাত্রী শাশুড়ির। এ সময় আর কেউ ওনার কাছে ঘেঁষত না। রোগীর গায়ে কেমন একটা গন্ধ, কিন্তু দীপা আর সুজয় শুধু যেত মায়ের কাছে। বলুন মা, আপনার ছেলেকে কি ডেকে দেব? এবার কাঁপা কাঁপা হাতে দীপার মাথাটা হাত দিয়ে স্পর্শ করল। তারপর ঠোঁট দুটো কেঁপে ওঠে, একটু ফাঁক হলো। অনেক কষ্টে সমস্ত শক্তি এক করে ক্ষীণ অস্পষ্ট উচ্চারণে বললেন, সামনের জন্মে আমার মেয়ে হয়ে এসো মা, স্বামী মেয়ে নিয়ে ভরা সংসার করো। এতদিনে এই বৃদ্ধার করুণা আশীর্বাদ পেয়ে চোখ দুটো ভরে উঠল দীপার। পাশে দাঁড়ানো অ্যাটেন্ডেন্সটি বলল, দিদি, ওনার ছেলেকে ডাকুন, একটু জল দিক এবার মুখে, কি জানি কখন কি হয়। সুজয় এসে জল দিল। বৃদ্ধা চোখ বুঝলেন, চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়ল। তখনও নিঃশ্বাস পড়ছিল। সবাইকে খবর দিয়ে শেষ রাতটুকু ওরা দুজনে মায়ের পাশেই কাটালো। তারপর তো সেদিন সকালেই সব শেষ হলো। তারপর আজ শ্রাদ্ধ শান্তিও চুকে গেছে, মাস দেড়েক হলো। আজ আবার সব ছেলেমেয়েরা এসেছে, তাদের ছেলে মেয়েদের নিয়ে। ওই বাড়িতেই ওই ঘরেই ফের আসর বসেছে। এখনও যে কাজ বাকি আছে। মায়ের গয়নাপত্রই শুধু বিলি হয়েছে, কিন্তু এখনও তো বাসনপত্রগুলো আছে, সব ভাগ করতে হবে না? এবার যে আলাদা আলাদা হলো সবাই একেবারে। লক্ষ্মীর আসনও ভাগ হলো, তাই পুজোর বাসনগুলো এবার ভাগ হবে বইকি। সবাই সে নিয়েই ব্যস্ত। আর রানীর সাথে রান্নাঘরে দীপা সবার খাবার জোগাড় করতে ব্যস্ত। সেদিন রাত থেকে একটা কথা ভাবিয়ে তুলেছে। সেদিন অত রাতে ওই মুখুরা দুর্বিনীতা বৃদ্ধা কোথা থেকে তার প্রতি ওই স্নেহ জোটাতে পেরেছিলেন? যে কোনো দিন কোনো আশীর্বাদটুকু করেননি, কিভাবে সেদিন অত বড় কথাখানে উচ্চারণ করেছিলেন? এত স্নেহধারা তার মনের কোনখানে সঞ্চিত ছিল, যা তিনি শেষ দিনে ঢেলে দিলেন তার উপরে? নাকি তিনি ঠিক এমনই ছিলেন, শুধু সংসারের জাঁতাকলে পেশাই হতে হতেই এমন রুক্ষ শুষ্ক হয়ে উঠেছিলেন? তাই চারিদিকে নিজের শুষ্কতার মরুভূমি রচনা করেছিলেন। তাই যখন এই মরু প্রান্তরে একটু স্নেহ সবুজের ছায়া এই শেষের কদিনের জন্য সংসারে পেলেন, তাতেই তার পিপাসাত চিত্তখানি স্নেহ জলে ভরে উঠেছিল, সিক্ত হয়েছিল। সেটুকুকেই দুহাত ভরে ছড়িয়ে দিয়ে গেলেন। পরপারে যে কিছুই নিয়ে যাওয়া যায় না। সব দ্বন্দ্ব, যুদ্ধ, হিংসা, তেজ, জেদ, মেজাজ, রাগ, ভালোবাসা, স্নেহ, প্রেম সব কিছুই এখানেই ছেড়ে যেতে হয়।
ও ঘর থেকে ডাক আসছে বড় ননদের। দীপা, আয়, দেখে যা, বল তুই কি রাখবি। এই গামলাটা আর ওই হাঁড়িটা তোর জন্য রাখলাম, আয় একবার দেখে যা। এক ট্রে চা নিয়ে ঢোকে ঘরে। ততক্ষণে সবাই জিনিস ভাগে ব্যস্ত। ছোট ননদ মায়ের আলমারি থেকে যাবতীয় হাবিজাবি জিনিসও কিছু বের করে এনেছে। পুরনো অ্যালবাম, কাশ্মীরি স্টিচের পুরনো একটা টেবিল ক্লথ, কুরুশের একটা সুন্দর খুঞ্জাপোষ, আরও কত কী সব ইন্দু দেবী নিজের হাতে বানানো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারই মধ্যে থেকে ছোট্ট ছোট্ট প্রায় একই রকমের 5টি হাতে বোনা সোয়েটার নিয়ে তিন্নি তার দাদা দিদিদের সামনে মেলে ধরে। বলো তো, এটা কাদের? বড় জেঠু। বড় পিসি হাঁ করে তাকিয়ে বলে, সে কি রে, এগুলোও মা রেখে দিয়েছিল? এগুলো তো আমাদের ছোটবেলার। সেবার যখন সবাই মিলে শিমুলতলা বেড়াতে গেলাম, মা নিজের হাতে আমাদের 5 ভাই বোনের জন্য বানিয়েছিল, একই রকমের। তিন্নি ততক্ষণে তার দাদা দিদিদের কাছে বলে চলেছে, এটা বড় জেঠুর, এটা মেঝো জেঠুর, এটা বড় পিসির, এটা ছোট পিসির, আর এটা, খিক খিক করে হেসে, দেখ দেখ, এটা বাবার, এতটুকু। মেজো ছেলে বলে, হ্যাঁ, ছোটু তখন মাত্র বছর 2 ছিল, খুব আনন্দ হয়েছিল। তিন্না মেজো মেয়ে বলে, তুই কি করে জানলি? তিন্নি বলে, ঠাম্মি আমাকে দেখিয়েছে, আমার সাথে কত গল্প করতো জানিস, এই দেখ, বলে ঠাকুরমার হাতে সেলাই করা মস্ত বড় বিছানার চাদরটা দেখায়। তারপর পুরনো অ্যালবামে তাদের ছোট্ট ঠাকুরমা তার মাসির কোলে বসে সব দেখাচ্ছে। আর ওরা যারা এই বাড়িতে জন্মিস্তক মায়ের সাথে ঠাকুরমার মনন্তর দেখে আর মায়ের মুখে শুধু ঠাকুরমার সমালোচনা শুনে শুনে বড় হয়েছে, এমনকি তারাও ওই দাপুটে বৃদ্ধাকে ভয়ে শুধু দূর থেকেই দেখেছে, কাছে এসে দুদণ্ড বসেনি। আজ হাঁ করে এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্য দিয়ে ওই অশীতপর বৃদ্ধাকে খুঁজে চলেছে। তিন্নি বলে, মা, ঠাকুরমার এগুলো ফেলে দেবে? দীপা বলে, না রে, সব সব রেখে দেব তোর জন্য, তোর কাছে ওগুলো দিয়েই যে বরাবরের মতো ঠাকুরমাকে নিজের কাছে বেঁধে রাখবি। যা, সব তোর ঘরে রেখে দে যত্ন করে। আর সবার দিকে তাকিয়ে বলল, আমি ওইগুলোই নিলাম, তিন্নির পছন্দ হয়েছে, আমার আর কিছু লাগবে না। আর ওই ওনার ছবিখানা, যা আমাদের শ্বশুরমশাই এঁকেছিলেন একসময়, ওটা একসময় ওনার আলমারি থেকেই পেয়েছি, খুব যত্নে রেখেছিলাম, বাঁধিয়ে আনবো কাল। আর আমার কিছু লাগবে না। চিরকালের বোকা ছোট বউ আবার ঠকে গেল। 2 বউ হাঁপ ছেড়ে বাঁচল। ছোট ননদ ব্যঙ্গের হাসি হাসলো। দিদির কানে বলল, চাকরি করে তাই দেখাচ্ছে। শুধু যাওয়ার সময় বড় ননদ বলল, তুই এত বোকা কেন রে দীপা? মায়ের দেওয়া হারখানাও তুই মেজো বউয়ের মেয়েকে দিয়ে দিলি, নিজের মেয়ের জন্যও তো রাখতে পারতিস, জানিস ওটাতে কতটা সোনা ছিল। মুচকি হেসে ছোট বউ বলল, রাখলাম তো, তার সমস্ত স্মৃতিখানি বুকে আগলে। ওই ছবিটা তিন্নির জন্যই রাখলাম, ও যেন সারা জীবন ছুঁয়ে থাকে ওর দাদু ঠাকুরমাকে অন্তর দিয়ে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।